বিচার হয়েছে আপনারা বলেন। সংসদ ভবনে জনতার পক্ষে, জাতির পক্ষে, রাস্তার পচা গলা বেওয়ারিশ মানুষ, নিঃস্ব মানুষের পক্ষে কথা বলে সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসছে এরকম মানুষের সংখ্যা নেহায়েতি কম। আগামী 18, 19, 20 তারিখ যখনই বাংলাদেশে নির্বাচনী প্রচারণা আসবে, আমি পবিত্র কোরআনে হাত রেখে কি করব এবং কি করব না সেটা আমি স্পষ্ট করে বলতে চাই। নির্বাচনী যে ইশতেহার বা ইশতেহার বলতে কি, আমি গতানুগতিক অন্যান্য যে সংসদ সদস্যদের যে ইশতেহার, এই ইশতেহারের মতো আমার কোনো কিছুই নেই। মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রলোভন, এই ধরনের কোনো কিছুই আমার মধ্যে বিদ্যমান নেই। এবং আমি বিশ্বাস করি মানুষের গড়ায় 60 বছর, অলরেডি আমি 40-এ পা দিয়েছি, আর 20 বছর আছে। তাই মিথ্যে কোনো কথা, মিথ্যে কোনো আশ্বাস, মিথ্যে কোনো প্রলোভন দেখানোর কোনো সুযোগ আমার নেই। আমি আমার প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা কিংবা নির্বাচনী ইশতেহারে কিংবা নির্বাচনী যে মানুষকে আমার অবাধ্য কথা, প্রত্যেকটি জায়গায় সুস্পষ্টভাবে আমি প্রতীয়মান করেছি যে মহান আল্লাহকে সাক্ষী রেখে, পবিত্র কোরআনে হাত রেখে আমি বলেছি যে আমার দ্বারা কোনো ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি এবং অন্যায় কিংবা আমার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া, কাউকে উপজেলা চেয়ারম্যান, কাউকে কাউন্সিলর, কাউকে মেম্বার, কাউকে চেয়ারম্যান, কাউকে ভাইস চেয়ারম্যান, এই ধরনের আমার কোনো সুযোগ নেই। কারণ আমরা দেখেছি যে আসলে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত গরিব, অসহায়, নিঃস্ব, বেওয়ারিশ মানুষ সংসদে তাদের পক্ষে কথা বলার কেউ নেই, এবং এখনো পর্যন্ত আজ অব্দি নেই। এবং প্রত্যেকটি মানুষই যাদের মাথায় তেল আছে আবার তাদের মাথায় তেল দেওয়ার জন্য সবাই ব্যস্ত। এবং আপনারা নিশ্চয়ই জেনে আছেন যে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে যারা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তাদেরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কিন্তু ডোনেশন বাণিজ্য হচ্ছে। এবং তাদেরকে মানুষ লক্ষ টাকা, কোটি টাকা এই জন্যই দিচ্ছে, তাদের থেকে সেটা আবার তুলে নিয়ে আসতে পারবে। এই যে এক একটা কেন্দ্রে 5 লক্ষ যদি ভোটার থাকে, 2.5 লক্ষ ভোটারকেও যদি আপনি 500 টাকার নিচে তো আর দেওয়া যায় না, 500 টাকা করে যদি আপনি দেন 125 কোটি টাকা। আমার নির্বাচনী ব্যয় 20 থেকে 25 লক্ষ টাকা কিভাবে আমি খরচ করব, এটাতে আমার পায়ের নিচের মাটি নেই, হিমশিম খাওয়ার মতো অবস্থা। ঠিক অপোজিট পক্ষে অন্যান্য অনেক জায়গায় 150-200 কোটি টাকা তারা কোত্থেকে খরচ করছে। যদি তারা সর্বনিম্ন 200 কোটি টাকাও খরচ করে, কিভাবে 200 কোটি টাকা আসছে? প্রত্যেক ভোটারকে যদি 500 টাকা করে দেয়, 2.5 লক্ষ ভোটারে আসছে 125 কোটি টাকা। আর 25 কোটি টাকা যদি জেনারেলি নির্বাচনে খরচ করেন 150 কোটি টাকা, তাহলে 150 কোটি টাকা তিনি খরচ করলে 3 কত হয়? 450-500 কোটি টাকার মতো তিনি এই দেশ থেকে নিয়ে যাবে। এবং এটার জন্য দায়ভার হচ্ছে আমরাই। তো আমরা যদি এখন সচেতন না হই, সোচ্চার না হই, তাহলে কিন্তু আমাদের দেশ রসাতলে চলে যাবে। এবং সবচেয়ে দুঃখের এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এরকম স্পষ্ট প্রতিবাদী কণ্ঠ আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, হাদি ভাইকে গুলি করে, মাথায় গুলি করে এই বাংলাদেশ থেকে চিরতরে মানবতা, মানবিকতা এবং সত্যের ন্যায়ের পক্ষের যে প্রতীক ছিল, ওনাকে কিন্তু মুছে দেওয়া হয়েছে। এবং আফসোস এবং দুর্ভাগ্যের বিষয়, ওনার কোনো আসামি গ্রেপ্তার কিংবা কাউকে শাস্তি দান কিংবা ওনার পর্যাপ্ত পূর্ণাঙ্গ বিচার এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাই আর কি আশা করতে পারি এই জাতি থেকে, এই দেশ থেকে? এই পর্যন্ত কোন হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়েছে আপনারা বলেন? সংসদ ভবনে জনতার পক্ষে, জাতির পক্ষে, রাস্তার পচা গলা বেওয়ারিশ মানুষ, নিঃস্ব মানুষের পক্ষে কথা বলে সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসছে এরকম মানুষের সংখ্যা নেহায়েতি কম। আগামী 18, 19, 20 তারিখ যখনই বাংলাদেশে নির্বাচনী প্রচারণা আসবে, আমি পবিত্র কোরআনে হাত রেখে কি করব এবং কি করব না সেটা আমি স্পষ্ট করে বলতে চাই। সংসদে 300 জন এমপি যদি যায়, তার মধ্য থেকে আমি সর্বোচ্চটা আমার এই পবিত্র কোরআনে হাত রেখে আমি বলতে পারবো যে আমি কি করব, কি করব না। কিন্তু পবিত্র কোরআনে হাত রেখে যদি কোনো এমপি বলতে পারে যে আমি বাংলাদেশে বেওয়ারিশ মেডিকেল কলেজ করব, আমি অন্যায় করব না, আমার কোনো আত্মীয় স্বজনকে আমি এখানে জোচ্চুরি করে বসাবো না বিশেষ বিশেষ চেয়ারে, অথবা আমি কোনো টেন্ডারবাজি করব না, যদি কোরআনে হাত রেখে বলতে পারে আমি নমিনেশন পেপার ছিঁড়ে আমি তার পেছনে যায় তার রাজনীতি করব, তার পেছনে করব। কিন্তু দুর্ভাগ্য এবং আফসোস, যারা বিভিন্ন দলের আমার সম্পর্কে বাজে মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেন না কিংবা আমাকে নিয়ে সমালোচনা করতে আপনারা দ্বিধাবোধ করেন না, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের নেতা কি পারবে এই কাজটা করতে? যদি করে তাহলে আপনার সাথে আমাকেও নিয়ে নেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা করবে না। এজন্যই করবে না, কেউ চেতনা বিক্রি করছে, কেউ ইসলাম বিক্রি করছে, কেউ সমাজ বিক্রি করছে, কেউ আবেগ বিক্রি করছে। অনেকে বলছে শকত বা আবেগে বলছে, নো, আবেগে নয়। আমি পূর্ণাঙ্গ সুস্থ একজন মানুষ, পুরো পূর্ণাঙ্গ সুস্থ মস্তিষ্কে আমি আমার ওয়াদা এবং নির্বাচনী আচরণ আমি করছি। শুধুমাত্র দেশের মানুষ যারা আছেন, আপনারা আমার পাশে থাকবেন। মনে রাখবেন, মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছু আমাকে আমার এই সৎ এবং সততার পথ থেকে কোনো কিছুই আমাকে
পিছুটান করে নিয়ে আসতে পারবে না। ইনশাল্লাহ আগামী 12 তারিখ পর্যন্ত এই রাস্তার বেওয়ারিশ পচাগলা নিঃস্ব মানুষের প্রতিনিধি হিসেবে, প্রতীক হিসেবে সংসদে কথা বলার জন্য, তাদের ভয়েস হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এবং প্রবাসী যে সমস্ত ভাইরা রয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের অব্যক্ত না বলা কথাগুলো বলার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপর হচ্ছে ওই দলীয় ভাতা, এই ভাতা সেই ভাতা, নাই কোন ভাতা, কিন্তু একজন প্রবাসী 20, 25, 30 বছর বিদেশে সর্বস্ব খুইয়ে যখন বাংলাদেশে আসে তখন তার কোনো ভাতা থাকে না, এবং সেই প্রবাসী যখন বাংলাদেশে আসে তার চেন ব্লেডে কেটে সেই স্বর্ণালঙ্কার, মোবাইল, দামি কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু চিন্তায় হয়ে যায়। বাংলাদেশে চোরেরা লাল কার্পেটে করে বিদেশ থেকে আসে, লাল কার্পেট, জাতীয় গালিচা, লাল গালিচা দেওয়া হয় তাদের জন্য, যে চোর শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাচার করছে। আর এক একজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক, কারণ যে সমস্ত বাংলাদেশের বাহিনীরা আছেন, আমি পুলিশ ছিলাম, আমার কথা সহ বলছি, প্রত্যেকটা বাহিনী আমরা অর্থ নিচ্ছি, বিনিময় সেবা দিচ্ছি, কিন্তু দেশের কোনো কিছু ভোগ না করে বিদেশের মাটিতে কষ্ট করে সম্পূর্ণ রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করছেন। যদি জাতীয় কোনো বীর, উত্তম বীর প্রতীক, বর্তমান সময়ের বীর যোদ্ধা যদি কাউকে খেতাব দিতে হয়, আমি মনে করি সেটা প্রবাসী ভাইদেরকে দেওয়া উচিত। আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের না বলা অব্যক্ত কথা যদি আল্লাহ পাক আমাকে নিয়ে যায় সংসদ পর্যন্ত, আপনাদের অব্যক্ত কথাগুলো আমার কণ্ঠ থেকে ইনশাআল্লাহ স্ফুলিঙ্গের মতো ঝরবে, আমি কথা দিয়ে যাচ্ছি। কারণ আপনারা যে অবদান রাখছেন দেশের জন্য, দেশের কোনো কিছু ভোগ না করে সম্পূর্ণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আপনারা সচল রাখছেন, তাই আপনাদের এই মূল্যায়ন এই সময় এসেছে করার। আর যদি না যেতে পারি আল্লাহ মাফ করুক, সেটা নিশ্চয় আল্লাহ ভালো রেখেছে। সেটার জন্য আপনারা জানেন যে আমি নির্বাচিত হলেও আমি এক বেলা ভাত বেশি খেতে পারবো না, এবং নির্বাচিত না হলেও আমার এক বেলা ভাত বন্ধ হবে না। কিন্তু বাংলাদেশের যত বেওয়ারিশ মানুষ আছে, আগামী 12 তারিখ যদি নোয়াখালী 5-এ বাংলাদেশ সংসদীয় আসন 272 যদি কলম প্রতীক বিজয়ী হয়, সারা বাংলাদেশের যত বেওয়ারিশ, নিঃস্ব, পচাগলা, অসহায় মানুষ আছে তারা জিতে যাবে, তাদের একটা অংশ তাদের প্রতিনিধিত্ব করার জন্য এই মহান সংসদে যাবে। আর অন্যথায় বড় বড় ভিএপি লোকজন যারা যাবে, কাঁটা চামচের আদলে যারা মুখে রসনা বিলাস করে, এবং প্রতি মিনিটে সংসদে আজ থেকে 10 বছর আগে শুনেছি 15,000 নাকি 30,000 টাকা খরচ হয় প্রতি সেকেন্ডে নাকি মিনিটে। এই টাকা কোথা থেকে আসে? বাংলাদেশের যত এসপি, ডিসি, ওসি, টিএনও, ইউএনও যারা আছে, বড় বড় কর্মকর্তা যারা বসে আছে, প্রত্যেকে কিন্তু আমাদের এই ট্যাক্সের টাকায় চলে। আমাদের এই একটা দিন মজুর ভাই, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, রাস্তায় যে ভিক্ষা করে, তারও অবদান আছে এই দেশ পরিচালনার ক্ষেত্রে। তাই ডিসি অফিস, ইউএনও অফিস, এসপি অফিস, ওসি দরবার, সব জায়গায় প্রত্যেকটা মানুষের অবাধ বিচরণ হবে। প্রয়োজনে যদি আমাদের দ্বারা সম্ভব হয় আমরা চেষ্টা করব কর্মকর্তারা মানুষের বাসা পর্যন্ত পৌঁছানোর। এই মানুষকে ঘন্টার পর ঘন্টা অফিসারদের দ্বারা যাতে দাঁড়িয়ে থাকতে না হয়, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এবং যদি সেটা গঠন করতে না, প্রয়োগ করতে না পারি, সংসদ থেকে পদত্যাগ করে আমরা চলে আসব। আমরা কারো পা চাটতে আসি নাই, কিংবা আমার কোনো লোক নাই যে যারা চাঁদাবাজি করবে, যাদেরকে আমি বিভিন্ন সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি দিতে হবে, এরকম কোনো আমার বাহিনী, দল, হুন্ডা পান্ডা গুন্ডা কিছুই নেই। আপনারা যদি আমাকে পাশে রাখেন, প্রবাসী ভাইয়েরা আপনারা সবচেয়ে বড় অ্যাসেট। আপনারা যে পরিমাণ শেয়ার করেছেন, রিলস করেছেন, আপনারা প্রচার করেছেন, আপনাদের প্রতি আমি আকুণ্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা আমাকে সর্বোচ্চ জায়গা নিয়ে গেছেন প্রচারণার। বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে সর্বোচ্চ প্রচারণা পেয়েছে এই নোয়াখালী 5-এর কলম প্রতীকের এই নির্বাচনী অংশ বিশেষ। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সাংবাদিক ভাইদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। 1 কাপ চা পর্যন্ত কাউকে আমি খাওয়াতে পারিনি, ওনারা নিঃস্বার্থভাবে এই প্রচারণাগুলো চালিয়ে গিয়েছেন। এবং আগামী 12 তারিখ আপনাদের প্রতি অনুরোধ করব, 500 টাকার কাছে রাতের অন্ধকারে আপনাদের বিবেক ভোটকে বিসর্জন দিবেন না, বিক্রি করবেন না। আপনারা যদি সাথে থাকেন, আমি নির্বাচনের আগের দিন পর্যন্ত অটল, আমি আমার আস্থা, বিশ্বাস আল্লাহর উপর রেখে আমি অটল থাকব। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। মনে রাখবেন, মৃত্যু ব্যতীত আর দ্বিতীয় কোনো রাস্তা আমার জন্য খালি নেই ফিরে আসার। এবং যদি আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করে, এই জয় বাংলাদেশের সকল বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইদের, শুধুমাত্র এই জয় বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত বাংলাদেশের বেওয়ারিশ মানুষদের জন্য। এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে বেওয়ারিশ মেডিকেল কলেজ হবে। এবং এটার জন্যই আমাকে অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে শওকত ভাই আপনি কেন আগে আসলেন না নির্বাচনের মাঠে। আমি নির্বাচনের লোক নয়, আমি কসম করে বলছি যে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাসদ, এনসিপি কোনো দলই আমি করি না, কোনো দলের কোনো মিছিলে যায়নি, মিটিংয়ে যায়নি, এবং কোনো দলকে আমি পছন্দও করি না। কারণ কোনো দলই এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে কথা রাখেনি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে
এই বীর মুক্তিযোদ্ধা বাবার রক্ত আমার গায়ে প্রবাহিত, এবং আমি সেই রক্তের কসম নিয়ে বলছি, আমার বাবা যেরকম দেশের জন্য বিলিয়ে দিয়েছে নিজেকে, ঠিক সেরকম ভাবে আমিও যাতে বিলিয়ে দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, এবং আমার নির্বাচনী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য কোনোভাবেই যাতে না হয় আমি আমার সর্বোচ্চ জিরো টলারেন্সে চেষ্টা করব। এবং যদি সন্ত্রাস করতে হয় আমার লাশের উপর দিয়ে সন্ত্রাস করতে হবে। এবং আমার এলাকায় সর্বপ্রথম কাজ হবে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে বেতনের আওতায় নিয়ে আসা। এবং আপনারা বলবেন শওকত ভাই আপনি কিভাবে করবেন? যদি আমি সরকারিভাবে বাস্তবায়ন করতে নাও পারি, বড় বড় যারা এখন কোটি কোটি টাকা ডোনেশন দিচ্ছেন এই চাঁদাবাজদের, আপনারা সেদিকে না দিয়ে এই মানুষের কল্যাণে আপনারা এই ডোনেশনগুলো দিবেন, তখন আমি কাজ করতে পারবো। এবং আরও জেনে আপনারা জানেন যে আমি কিন্তু আমার ভাইয়ের বাড়ি থেকে নির্বাচন করছি, আমার নিজের বাড়িও এখনো করি নাই। এই চট্টগ্রামে কোনো ফ্ল্যাট কিনি নাই, এই চট্টগ্রামে কোনো বাড়ি কিনি নাই, এই চট্টগ্রামে কোনো জায়গা কিনি নাই। আমার নিজ জন্মভূমি, নিজ এলাকা নোয়াখালীতে এখনো পর্যন্ত বাড়ি পর্যন্ত আমি করি নাই। কিন্তু এই যতদিন পর্যন্ত আমার নির্বাচনী আসন সংসদীয় বাংলাদেশের 272 নোয়াখালী, কবিরাট, কোম্পানিগঞ্জ, অশ্বদিয়া এবং নেয়াজপুর এই এলাকাগুলোতে যতদিন গৃহহীন মানুষ থাকবে ততদিন আমি বাড়ি করব না। কিন্তু যদি আমি নির্বাচিত না হই, হয়তো আমি একটি কুড়ে ঘর করব, সেটা হোক একতলা কিংবা টিনের ঘর কিংবা ছনের ঘর, যাই করাক তখন করব। কিন্তু যদি নির্বাচিত আমি ঘর করব না যদি কোনো গৃহহীন মানুষ থাকে, ইনশাল্লাহ। এছাড়াও আমার নির্বাচনী এলাকায় 2টি থানায় 2টি অ্যাম্বুলেন্স সবসময় 24 ঘন্টা বিনামূল্যে অসুস্থ মানুষ এবং মরদেহ পরিবহনের জন্য থাকবে, এবং 2টি চিকিৎসাগার যেখানে বিনামূল্যে অসহায় দুস্থ মানুষরা ওষুধ নিতে পারবে। এটাও একজন এমপি ইচ্ছা করলে এরকম 10টা দোকান চালাতে পারে, 2টি দোকান তো কোনো বিষয়ই নয়। ইনশাল্লাহ এই অংশগুলো আমি রাখবো। এবং এছাড়াও যে উন্নয়ন কল্পে যে ধরনের কার্যক্রমগুলো আছে, যেটা আমি সরকার থেকে নিয়ে আসতে পারবো না, সেটা আমি এলাকাতে তহবিল গঠন করে সেটা আমি ইনশাল্লাহ করব, যদি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করে। আমি মানুষরা আমাকে ভোট দিয়ে বিশাল বাহিনী নিয়ে ক্যাম্প করে কোনো মহড়া করে আমি নির্বাচনে আসবো, এটা আমি আশা করি না। যদি কোনো অসহায় নিঃস্ব বেওয়ারিশ মানুষ অথবা নিপীড়িত মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ চাইতো আপনাদেরকে উসিলা করে আমাকে সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাবে। আদারওয়াইজ আমি সম্পূর্ণ সৃষ্টিকর্তা মহান আল্লাহর উপর ভরসা রেখেই আমি এই সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আর আপনারা একটু প্রচারণায় অংশগ্রহণ করবেন। আপনাদের অনেক মা বোন বা আমাদের চরাঞ্চলের অনেক ফ্যামিলি আছে যেখানে নেটওয়ার্ক পৌঁছায় নেই, কিংবা অনেকেই আমাকে চেনে না। আমি যদিও আমার এলাকায় শত শত মানুষের কৃত্রিম আর্টিফিশিয়াল হাত পা আমি লাগিয়েছি, অনেক শত শত কৃত্রিম আর্টিফিশিয়াল লিম্বের পাশাপাশি নলকূপ খনন করে দিয়েছি, এবং অনেক গৃহহীনকে ঘর করে দিয়েছি, অনেক ক্যান্সার আক্রান্ত কিডনি রোগীর সাহায্যার্থে আমি এগিয়ে এসেছি, এবং অনেককে তার জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন উপকরণ দিয়েছি। আপনারা এটা আমাদের ভিডিওগুলোতে দেখবেন। হুইল চেয়ার সহ নানাবিধ কার্যক্রম আমরা পরিচালনা করেছি। শুধু তাই নয়, এছাড়াও এই কাজগুলো আমার অব্যাহত থাকবে। শুধু যে নির্বাচনে আসছি তাই করব বিষয়টা এমন নয়। অতীতে যেগুলা করেছি, আমি নির্বাচনে হেরে গেলেও আমার এই কার্যক্রম শুধু নোয়াখালী নয়, সারা দেশব্যাপী চলমান থাকবে। কে কি বললো এই বিষয়গুলোকে আমরা কেয়ার করি না। মৃত্যু যখন আল্লাহ পাক লিখেছে এই জীবনে একবার, মৃত্যু অবশ্যই হবে। এই মৃত্যুকে ভয় পেয়ে কোনো কিছু থেকে পিছিয়ে যাওয়া, এটা কোনোভাবেই আমি মনে করি না এবং আমার জন্য কাম্য নয়। আপনারা শুধু একটু পাশে থাকবেন। ইনশাআল্লাহ হাদি ভাইয়ের এই বিচার আগামী 2-3 মাসের মধ্যে এই সরকার গঠন হওয়ার পরে যেই আসুক, এটা বেমালুম ভুলে যাবে। যেটা অতীতে সালমান শাহ কিংবা সাগর রুনি হত্যাকাণ্ড কিংবা বাংলাদেশে বড় বড় আরো যে হত্যাকাণ্ড হয়েছে, আপনারা জানেন এগুলোর বিচার গায়েব হয়ে যায়, ভূতে খেয়ে ফেলে এই বিচারের রায়। তাই এই রায় যাতে গায়েব না হয়, আমরাও আল্লাহ পাক যাতে এই শহীদ মৃত্যু আমাদের জন্য লিখে রাখে, এই অন্যায়ের প্রতিবাদ করে দুনিয়া থেকে চলে যেতে রাজি আছি। কিন্তু হাদি ভাই যেরকম বিচার পায় না, আমি দুনিয়া থেকে চলে গেলেও আমি বিচার পাবো না, এটাও জানি। এটা আল্লাহর কাছে অন্তত বিচারটা আমরা পাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আছি, অন্তত হাদি ভাইয়ের এই বিষয়টা যদি আল্লাহ পাক সংসদ পর্যন্ত নিয়ে যায়, সেই সংসদ পর্যন্ত ইনশাল্লাহ এটা বারবার উত্থাপিত হবে। কারণ এই রাষ্ট্র যে করবে না, এটা আমাদের জানা হয়ে গেছে আগের বিচারগুলো থেকে দেখেই। তাই ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনুরোধ, এই দেশটাকে যেহেতু একবার সুযোগ এসেছে, হয়তো আমার জীবনের এটাই ফার্স্ট ইলেকশন, এটাই লাস্ট ইলেকশন, তাই এই ইলেকশনকে কেন্দ্র করে সাহস করে এই মানুষগুলোর অধিকার নিয়ে যেহেতু দাঁড়িয়েছি, আপনারা শুধু একটু পাশে থাকবেন। আর নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ কবিরহাট সাবেক মওদুদ সাহেব এবং ওবায়দুল কাদের সাহেবের আসন ছিল এটি, এবং এই আসনে আমরা সর্বোচ্চটা দিয়ে নীরব বিপ্লবের মাধ্যমে কারণ আমার সেই অর্থ, সেই বিত্ত, সেই বাহিনী, সেই বিশাল বাহিনী আমার নেই। কারণ বাহিনী চালাতে গেলেও খরচ, বাহিনীতে অনেকে ডোনেশন দেয় সুযোগ লাভের আশায়, কিংবা বাহিনীতে মোটরসাইকেল দিচ্ছে, গাড়ি দিচ্ছে,
প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বাহিনী চালাতে খরচ হয়, এই টাকাগুলো কোত্থেকে আসবে? আমার আর আপনার মাথাকে বাড়ি দিয়ে তারা নিয়ে আসবে, সে যেই হোক। তাই বিএনপি, জামাত, অন্যান্য যারা আছেন, আপনারা এই একটি আসন না পেলেও আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই আসনটি পেলে সারা বাংলাদেশের বেওয়ারিশ মানুষ, বেওয়ারিশ যত অসহায় মানুষ আছে তারা জিতে যাবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, এনসিপি প্রত্যেকে আমার ভাই, কারোর সাথে আমার কোনো ধরনের বিরোধ নেই। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, দল মত নির্বিশেষে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষের কাছে আমাদের এই তথ্যগুলো পৌঁছাবেন। এবং আমি আবারও বলছি, যদি আমার মিথ্যা আশ্বাস হয়, আমি যদি মানুষের অপকারের চিন্তা করি, নিজের প্রতিপত্তি, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের বাহুবল প্রদর্শনের চেষ্টা করি, মানুষকে ঠকিয়ে, মানুষের মাথায় বাড়ি দিয়ে, আল্লাহ যাতে আমার ধ্বংস লিখে রাখে, আপনারা এই দোয়া করবেন। এবং আমি যদি এই বেওয়ারিশ মানুষের প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি যাতে কামিয়াবি করে, আল্লাহ এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিদেশ থেকে অনেকেই রোজা পর্যন্ত রেখেছেন, আপনাদের এই ঋণ এটা আমি কোনোভাবেই ভুলার নয়। এই বিদেশের প্রবাসে অবস্থানরত সকল ভাইরা অসংখ্য রিলস করেছেন, শেয়ার করেছেন, এবং আপনারা আমার জন্য আপনাদের এলাকায় ফোন করে ভোট চাচ্ছেন, ইচ্ছে বড় আর কিছু হতে পারে না। আপনাদের এই ঋণ শোধ করার মতো নয়, এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোক। ইনশাল্লাহ আগামী 12 তারিখ নোয়াখালী 5 বাংলাদেশ সংসদীয় আসন 272-এ কলম প্রতীক বিজয়ের মাধ্যমে সারা বাংলাদেশের মানবতা, বেওয়ারিশ মানুষ, বেওয়ারিশ মেডিকেল কলেজ, নিঃস্ব মানুষ, এই মুক্তিকামী মানুষ, যে মানুষগুলোর পক্ষে সংসদে কথা বলার কেউ নেই, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি, তাই তাদের এই বিজয় যাতে আমি সমুচ্চারিত করতে পারি, আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আসলে কলম সম্পর্কিত পবিত্র কোরআনে কিন্তু একটি সূরা রয়েছে, আপনারা জানেন এই কলমকে নিয়ে। কলম একটি পবিত্রতার প্রতীক, এবং কলম সম্পর্কে অনেক ভালো ভালো মন্তব্য রয়েছে। যেমন কলমের কালি শহীদের লাহুরের চেয়েও কিন্তু বিশেষণ দেওয়া হয়েছে, এবং এই কলমের বিদ্যানের ধার এবং বিদ্যানের সম্পর্কে অনেক ভালো ভালো কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এবং কলম হচ্ছে আসলে প্রতিবাদের প্রতীক। একটি ভয়ঙ্কর মারণাস্ত্রের চেয়ে কলমের কিন্তু শক্তি অনেক বেশি, এবং এই কলম দিয়েই কিন্তু জালিমের নিপাত করা সম্ভব। তাই কলম হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার, যেটি ন্যায়ের পক্ষে, একটি মানবিক, মনুষ্যত্ব, গণতান্ত্রিক, আদর্শিক একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে কলমই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম একটি বিষয়বস্তু, এবং উত্তম একটি নির্বাচনের জন্য মার্কাও বলতে পারেন আপনারা। তাই কলমটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট একটি অপশন।